ম্যালেরিয়া আবিষ্কার হয়েছে খ্রিস্টপূর্ব 27 অব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 2700 বছর পূর্বে ম্যালেরিয়া আবিষ্কার হয়েছে। এটার পূর্বে নাম ছিল অনুপম পর্যাবৃত্ত জ্বর, রোমান জ্বর, এই নামে এগুলো জানা হতো। এবং তোমরা যে সুলতান সুলেমান দেখো না, উসমানীয় খেলাফত, অটোমান এম্পায়ার, তো এরকম আরেকটা সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যারা পৃথিবীকে শাসন করত। এই ম্যালেরিয়া জ্বরের কারণে পুরা রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল। কেন ইমাজিন, যে ম্যালেরিয়া কারণে এই রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল, এই কারণে এটাকে রোমান জ্বরও বলা হয়। মধ্যযুগে এটাকে জলা জ্বর বলা হতো। তার মানে দেখো ম্যালেরিয়ার কি কি নাম দেখলাম আমরা। চীনে এটাকে অনুপম পর্যাবৃত্ত জ্বর বলা হতো, রোমান জ্বর বলা হয়, জলা জ্বর বলা হয়, জলা জ্বর বলা হয়। ওকে, তারপরে দেখো এরপরে কি, যে ম্যালেরিয়ার ইতিহাস যেখানে ছিলাম আমরা, তো একজন বিজ্ঞানীর নাম টর্টি, ওনার নাম কি টর্টি। এই ব্যাটা কি করছে জানো, এই ব্যাটা ম্যালেরিয়া শব্দটা ব্যবহার করছে। এই যে ম্যালেরিয়া, এই শব্দটা ব্যবহার করছে। ম্যালেরিয়া মানে কি জানো, দূষিত বায়ু, দূষিত বায়ু, দূষিত বায়ু। এই দূষিত বায়ু মতবাদটা আবার দিচ্ছে ভ্যারো, আরেকজন বিজ্ঞানী আছে ভ্যারো, যে এই দূষিত বায়ু মতবাদটা কে দিছে বলতো, ভ্যারো। তার মানে আমরা কি দেখলাম, যে ম্যালেরিয়া শব্দটা কে ব্যবহার করছে, টর্টি। ম্যালেরিয়া অর্থ দূষিত বায়ু, এই মতবাদটা দিছে কি বলতো, ভ্যারো। তারপর আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম ল্যাভেরন। উনি এই ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করছে। ঠিক আছে, মানে আবিষ্কার, ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করছে কে বলতো, চার্লস ল্যাভেরন। তারপর দেখো রোনাল্ড রস, ঠিক আছে, নাম কি রস। রস কি করছে, রস বলছে যে ম্যালেরিয়া পরজীবী তোমার অ্যানোফিলিস মশকি, মানে মহিলা মশা। এই মহিলা মশা এই পরজীবীটাকে কি করে, বহন করে। যে মহিলা মশাটা এই পরজীবীটাকে কি করতেছে বলতো, বহন করতেছে। এটাকে আমরা বলি এটা কে বলছে, রোনাল্ড রস বলছে। অর্থাৎ যে রোনাল্ড রস তাহলে কি বললো, যে অ্যানোফিলিস মশকির কথা বলছে, যে অ্যানোফিলিস মশকি এটাকে কি করতেছে, বহন করতেছে, এই জীবাণুটাকে বহন করতেছে। তারপর দেখো ম্যানসন, দেখো আরেকজন বিজ্ঞানী আছে ম্যানসন। এই ম্যানসন কি বলছে জানো, ম ম ম ম দেখো কি বলছে, ম্যালেরিয়া পরজীবী মশকির মাধ্যমে মানব দেহে সংক্রামিত হয়। অর্থাৎ দেখো 4টা ম লিখছি আমরা, তাই না। প্রথম ম দিয়ে ম্যানসন, ম্যানসন বলছে ম্যালেরিয়া পরজীবী মশকির মাধ্যমে মানব দেহে স্থানান্তরিত হয়। কি বলছে বলতো, যে ম্যানসন, শোনো বারবার প্র্যাকটিস করবা। এই যে তোমাদের উইকলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে, বারবার পড়বা, তাহলে ইজি হয়ে যাবে, বুঝছো। একবার পড়লেই তো পারবা না। আর এই ধরনের মানে চিন্তা চেতনাও রাখা যাবে না যে তুমি একবার পড়লেই সব পেরে ফেলবা, বুঝতে পারছো। তো যাই হোক, দেখো ম্যালেরিয়া, ম্যানসন কি বলছে, ম্যালেরিয়া পরজীবী মশকের মাধ্যমে মানব দেহে স্থানান্তরিত হয়। সবগুলারে আমরা কি লিখছি, ম ম ম ম, 4টা ম। তারপরে দেখো ব্রুস ওয়াট নামক একজন বিজ্ঞানী ম্যালেরিয়া নির্মূলকরণ সম্পর্কে ধারণা দিছে। ব্রুস ওয়াট, ঠিক আছে, ম্যালেরিয়া নির্মূল, ম্যালেরিয়া নির্মূল ব্রুস ওয়াট, ঠিক আছে। আর আরেকজন বিজ্ঞানী আছে ব্রে এবং গার্নহাম, ওরা এই প্লাজমোডিয়াম গণভুক্ত ম্যালেরিয়া পরজীবীদের একটা তালিকা তৈরি করছে, ব্রে এবং গার্নহাম, ঠিক আছে, যে ব্রে এবং কি বলতো, গার্নহাম। ওকে, এবার ম্যালেরিয়া আসলে 3 ধাপে লক্ষণ প্রকাশ করে, প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায় এবং চূড়ান্ত পর্যায়। তো খেয়াল করো, ডেঙ্গু জ্বরের তাপমাত্রা পড়ছিল কি 103 থেকে 5, ম্যালেরিয়া দেখো 104 থেকে 6। এবং তোমরা যারা ম্যালেরিয়ার জীবনচক্র পারো না, এমন ভাবে পড়াবো একদম তুড়ি মেরে শিখে ফেলবা, বুঝতে পারছো, তুড়ি মেরে শিখে ফেলবা। ওকে, এবার আসো যে চূড়ান্ত পর্যায়ে কি হয়, লাইসোলেসিথিন নিঃসরণ করে রক্তকণিকা ধ্বংস হয়। এই রিডিং দিলে তোমরা পারবা আর কি। এরপর আসো ম্যালেরিয়া রোগের চিকিৎসা।
দেখো ম্যালেরিয়া রোগের অনেকগুলো ওষুধ আছে, ক্লোরোকুইন, নিভাকুইন, কুইনাইন, কেমোকুইন, ম্যাপাক্রিন, প্যালাড্রিন, অ্যাভাক্লোর, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার প্রোগার্নিল, সালফাডক্সিন, ডক্সিসাইক্লিন, ম্যালরন, এগুলো আর কি। তো যাই হোক, ম্যালেরিয়া রোগের প্রথম ওষুধ হচ্ছে কুইনাইন। এটা সিনকোনা গাছের বাকল থেকে তৈরি করা হয়। আর দুইটা ওষুধ খেয়াল করো, ক্লোরোকুইন আর আর্টিমিসিন। অর্থাৎ তোমার ম্যালেরিয়া হয়েছে, তুমি ক্লোরোকুইন ওষুধ খাচ্ছ, তোমার ম্যালেরিয়া ভালো হবে না, কারণ বাংলাদেশের ম্যালেরিয়া পরজীবী এই ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে গেছে। বাংলাদেশের ম্যালেরিয়া পরজীবী এই ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার হচ্ছে রোগ ভালো হবে না। তারপরে আর্টিমিসিন, তুমি যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা আক্রান্ত হও, তাহলে আর্টিমিসিন তোমার শরীরে কাজ করবে না, কারণ এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম হচ্ছে আর্টিমিসিন প্রতিরোধী। তারপরে প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা আছে মস্কিউরিক্স বা আরটিএসএস, এটা মনে রাখবা, মস্কিউরিক্স বা আরটিএসএস। ওকে, এবার সব ম্যালেরিয়া পরজীবীর নাম, রোগের নাম, জ্বরের প্রকৃতি, সুপ্ত অবস্থা, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে দেখো প্লাজমোডিয়াম ওভালি, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। সৃষ্ট জ্বরের প্রকৃতি 48 ঘন্টা পর পর। এবার কথা হচ্ছে আমরা এগুলো কিভাবে মনে রাখবো? তোমরা অনেকে ছন্দ দিয়ে মনে রাখো, অমি, ভাবি, ফ্যামিলি মেকার। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। তোমরা ক্রিকেট খেলা দেখো, তাই না? ইংল্যান্ডের বিখ্যাত একটা ক্রিকেট খেলার স্টেডিয়াম আছে ওভাল, এবং ইংল্যান্ডের মানুষজন শান্ত, শিষ্ট, মৃদু স্বভাবের হয়। ইংল্যান্ডের মানুষজন কেমন হয় বলতো? শান্ত, শিষ্ট এবং হচ্ছে কি মৃদু স্বভাবের হয় ইংল্যান্ডের মানুষজন, তাই না? ইংল্যান্ডের মানুষজন। তো ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট খেলার স্টেডিয়ামের নাম কি বলতো? ওভাল। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 15-16 জন। দেখো না, বলে যে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ওকে, এবার আসো এখানে। ওভাল কোন দেশের স্টেডিয়াম? ইংল্যান্ডের। ইংল্যান্ডের মানুষজন কি? শান্ত, শিষ্ট, মৃদু স্বভাবের। মৃদু। ক্রিকেট খেলায় খেলে কতজন? ওভাল কিসের সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। শেষ। তার মানে কি দেখো, প্লাজমোডিয়াম ওভালি মৃদু, 11 থেকে কতদিন বলতো? 16 দিন। 11 থেকে কতদিন বলতো? 16 দিন। ওকে, তারপরে আসো প্লাজমোডিয়াম ভাইভেক্স। মনে রাখবা, যাহাই ভিনাইন, তাহাই 12, তাহাই ভাইভেক্স, তাহাই 20, ঠিক আছে? তাহলে দেখো এখানে সব হচ্ছে কি ভ ব ব ব, ভাইভেক্স, বিনাইন, 12, 20। প্লাজমোডিয়াম ভাইভেক্স কি? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ঠিক আছে? কতদিন? 12 থেকে 20 দিন। ভ ব ব ব, ভিনাইন, ভাইভেক্স, বিনাইন, 12, 20। সহজ না? ভাইভেক্স, বিনাইন, 12, 20। ভ ব ব ব, বুঝতে পারছো? ভাইভেক্স, বিনাইন, 12, 20। আচ্ছা, তারপর আসে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। পারাম শেষে একটা কি আছে? ম। পারাম, পারাম শেষে কি আছে? ম। ম দিয়ে ম্যালিগন্যান্ট, ম দিয়ে ম্যালিগন্যান্ট, ম দিয়ে ম্যালিগন্যান্ট। এই পর্যন্ত মনে রাখো। এবার আসো প্লাজমোডিয়াম ম্যালেরি। এটা আমাদের দেশে হয়, এটা আমাদের দেশে হয়, অর্থাৎ আমাদের দেশের ম্যাক্সিমাম হচ্ছে কি প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা আক্রান্ত হয়। তো মনে রাখবা, এর সবকিছু বেশি বেশি। দেখো, এর সুপ্ত অবস্থা সবার চেয়ে বেশি। সুপ্ত অবস্থা কত? 18 থেকে 40 দিন। দেখো, সৃষ্ট জ্বরের প্রকৃতি কত ঘন্টা পর পর? 72 ঘন্টা পর পর, ঠিক আছে? আর তুমি তো এটা শিখে বলছো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, সে শিখিয়েছে ম, ম দিয়ে ম্যালিগন্যান্ট। আর এটা হচ্ছে কি তাহলে বলো তো? কোয়ারটান। আর এটা কেমনে শিখবা? 8 থেকে 15 দিন। তাহলে তুমি প্লাজমোডিয়াম ওভালি শিখলা, ভাইভেক্স শিখলা, তারপরে কোনটা শিখবা? প্লাজমোডিয়াম ম্যালেরি। এটা আমাদের দেশে হয়, এই কারণে সব বেশি বেশি। 72 ঘন্টা পর পর, 18 থেকে কি 40 দিন। আর থাকে কয়টা? একটা, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। পারামের ম দিয়ে ম্যালিগন্যান্ট। আর 8 থেকে কত দিন? 15 দিন। সৃষ্ট জ্বরের প্রকৃতি 48 ঘন্টা। 48 ঘন্টা, 36 থেকে 48। আর এটা কি বলতো? 72। এটা কি বলতো? 72। এবার আসো, এগুলো আসলে কোথায় কোথায় হয়? এই প্লাজমোডিয়াম ম্যালেরিটা, এটা হয় হচ্ছে নাতিশীতোষ্ণ গ্রীষ্ম প্রধান অঞ্চল। এটা কি নাতি, আমি শর্টকাটে লিখছি, বইতে তো তোমরা পাবা। নাতিশীতোষ্ণ ও গ্রীষ্ম প্রধান অঞ্চলে হচ্ছে এই প্লাজমোডিয়াম ম্যালেরিটা হয়। তারপরে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা শুধুমাত্র গ্রীষ্ম প্রধান অঞ্চলে হবে, অর্থাৎ যে সকল এলাকায়
সবসময় হচ্ছে গরমকাল, তাদের হবে গ্রীষ্ম প্রধান অঞ্চলে। প্লাজমোডিয়াম ভাইভেক্স নাতিশীতোষ্ণ ও গ্রীষ্ম প্রধান অঞ্চল। প্লাজমোডিয়াম ভাইভেক্স নাতিশীতোষ্ণ ও গ্রীষ্ম প্রধান অঞ্চল। আর প্লাজমোডিয়াম ওভালি গ্রীষ্ম প্রধান এবং উপগ্রীষ্ম প্রধান, অর্থাৎ গ্রীষ্ম ও উপগ্রীষ্ম। ঠিক আছে, এগুলো মনে রাখবা, কারণ সেকেন্ড টাইম আসলে বেছে বেছে পড়ার সুযোগ নাই। আচ্ছা, তাহলে দেখো যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এটা আমাদের দেশে হয়। আমাদের দেশে তো না শীত না গরম, এই কারণে নাতিশীতোষ্ণ এবং কি গ্রীষ্ম প্রধান অঞ্চল। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম গ্রীষ্ম প্রধান অঞ্চল, ভাইভেক্স নাতিশীতোষ্ণ ও গ্রীষ্ম প্রধান, প্লাজমোডিয়াম ওভালি গ্রীষ্ম প্রধান এবং কি উপগ্রীষ্ম প্রধান। ওকে, শেষ। এবার আসো ম্যালেরিয়ার জীবন চক্র। যারা কিচ্ছু পারো না, নো প্রবলেম, একদম তুড়ি মেরে শিখে ফেলবা আজকে জীবন চক্র। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো ম্যালেরিয়া জীবন চক্রটা আসলে দুইটা দেহে হচ্ছে ঘটে। তোমাদের তো আগের ক্লাসগুলোতে বলছি যে মহিলা মশা কেন কামড়ায়, পুরুষ মশা কেন কামড়ায় না, সোয়া ও আলাপে যাব না আমরা। তো দেখো ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র দুইটা চক্র, মানব দেহে অযৌন চক্র, মশকির দেহে যৌন চক্র। এই যে মানব দেহে অযৌন চক্র, মানুষকে বলা হয় ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক। তার মানে মানুষ হচ্ছে কি ম্যালেরিয়া পরজীবীর ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক, আর মশকের দেহ হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর বাধ্যতামূলক বা ডেফিনেটিভ পোষক, ডেফিনেটিভ হোস্ট বলা হয়। তাহলে মনে থাকবে যে মানব দেহ হচ্ছে কি ম্যালেরিয়া পরজীবীর মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট পোষক, আর মশকের দেহ হচ্ছে কি বাধ্যতামূলক বা ডেফিনেটিভ পোষক। এটার চিন্তা বাদ, এটার চিন্তা আগে করার দরকার নাই, এটুকু ভাবো। মানুষের দেহে দুই প্রকার, হেপাটিক সাইজোগানি, এরিথ্রোসাইটিক সাইজোগানি। ভাই সাইজোগানিটা কি? ম্যালেরিয়া পরজীবীর অযৌন চক্রকে সাইজোগানি বলা হয়। কি বলছি বলতো? ম্যালেরিয়া পরজীবীর অযৌন চক্রকে কি বলতেছি আমরা? সাইজোগানি বলতেছি। তাহলে হেপাটিক যকৃতের কোষগুলোকে কি হেপাটিক সেল বলা হয়। তাহলে যকৃতে যে সাইজোগানিটা ঘটবে এটাকে আমরা কি বলবো? হেপাটিক সাইজোগানি। আর লোহিত রক্তকণিকায় যে সাইজোগানিটা ঘটবে এটাকে আমরা কি বলবো? এরিথ্রোসাইটিক সাইজোগানি। তো হেপাটিক সাইজোগানি দুই প্রকার, একটা প্রি এরিথ্রোসাইটিক আর একটা এক্সো এরিথ্রোসাইটিক। এগুলো নিয়ে আমরা এখন ডিটেলস জানবো। তো হেপাটিক আর এরিথ্রোসাইটিক দুইটা সাইজোগানি আমরা পড়ে আসি। এটা হচ্ছে হেপাটিক সাইজোগানি। খেয়াল করো, ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা সর্বপ্রথম মানবদেহে সংক্রমিত হয় তার নাম স্পোরোজয়েট। এবং স্পোরোজয়েট, ঠিক আছে, স্পোরোজয়েটটা দেখতে হচ্ছে মাকু আকৃতির। স্পোরোজয়েটটা কি? মাকু আকৃতির। খেয়াল করো, ম্যালেরিয়া পরজীবীর সর্বপ্রথম যে দশাটা সংক্রমিত হয় স্পোরোজয়েট, এটা কি মাকু আকৃতির। পরের ধাপে গিয়ে স্পোরোজয়েট খাদ্য গ্রহণ করে গোলাকৃতি হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে ক্রিপ্টোজয়েট। তখন তার নাম হয়ে যাবে কি? ক্রিপ্টোজয়েট। পরের ধাপে গিয়ে এই ক্রিপ্টোজয়েটের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করবে। এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করবে এবং সেই নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 1000 থেকে 1200টি। 1000 থেকে 1200টি। এই নিউক্লিয়াসটাকে হচ্ছে আমরা বলবো সাইজন। তাহলে সাইজনটার ডেফিনেশনটা কি? ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস দশাটি, ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলতেছি? সাইজন বলতেছি। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা আছে সেই দশাটাকে আমরা কি বলতেছি বলতো? সাইজন বলতেছি। ঠিক আছে, মনে থাকবে যে ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো? সাইজন বলতেছি। প্রথম থেকে আসো, একটা মশা তোমার কামড় দিল, কামড় দেওয়ার 30 মিনিটের মধ্যে এই স্পোরোজয়েটটা তোমার হচ্ছে শরীরে হচ্ছে ছড়ানো শুরু করবে। তার মানে মশা কামড় দিলে প্রথম যে দশাটি সংক্রমিত হয় নাম কি? স্পোরোজয়েট। দেখতে কেমন? মাকু আকৃতির। পরের ধাপে গিয়ে খাবার গ্রহণ করে গোলাকৃতি হয়ে যায়, নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট। পরের ধাপে গিয়ে সে যেহেতু যুদ্ধে যাচ্ছে তোমার শরীরের বিরুদ্ধে, তাই না, সে সৈন্য সংখ্যা বাড়াবে। এই সৈন্য সংখ্যা যখন বাড়াবে তার মানে কি? নিউক্লিয়াসের সংখ্যা বাড়াবে। সেই নিউক্লিয়াসের সংখ্যা বাড়ালে তখন আমরা কি বলবো? সাইজন।
নিউক্লিয়াসের সংখ্যা কত 1000 থেকে 1200টি। তার মানে আমরা বলতে পারি ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলতেছি সাইজন। এবার আসো যে শুধু নিউক্লিয়াস হলেই কি কোষ হওয়া যায়, ব্যাপারটা তো এমন হয়েছে ঢাল নাই তলার নাই, নাম হচ্ছে নিধিরাম সরকার। তো এখানেও ব্যাপারটা এমন হয়ে গেছে, এই কারণে এই সাইজনগুলো তার চারপাশ দিয়ে কি নিবে, আবরণী নিবে। আবরণী নিলে নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে যাবে, যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে যাবে। এই যে যে যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে গেল, এই ঘটনাটাকে হচ্ছে আমরা বলতেছি, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সহজ না খুব? তাহলে দেখো আমি আবার বলে দিচ্ছি, একটা মশা তোমার কামড় দিল, কামড় দেওয়ার 30 মিনিটের মধ্যে সাইজনটা হচ্ছে স্পোরোজয়েডটা যকৃৎ কোষে চলে যাচ্ছে। স্পোরোজয়েডটা দেখতে কেমন, মাকু আকৃতির। এরপরে সে কি হয়ে গেল, খাদ্য গ্রহণ করে গোলাকার। তারপরের ধাপে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, নাম হলো কি সাইজন। তারপরের ধাপে সে আবরণী নিয়ে নিল, নাম হলো কি ক্রিপ্টোমেরোজয়েড। তারপরে এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর সে আরো নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। আক্রমণ করলো যখন, দেখো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করলো, সে আবার সাইজন তৈরি করলো। সাইজন তৈরি করার পর সে আবার আবরণ নিল, তখন তার নাম হয়ে গেল মেটাক্রিপ্টোমেরোজয়েড। দেখো প্রথমবার যখন আবরণ নিছে নাম হচ্ছে কি ক্রিপ্টোমেরোজয়েড, দ্বিতীয়বার আবার যখন আবরণ নিল নাম হলো কি মেটাক্রিপ্টোমেরোজয়েড। এটা মনে রাখার জন্য পড়বা, মোটা ক্রিপ্টোমেরোজয়েড। ওকে, এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো দুই প্রকার, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। অর্থাৎ কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড ছোট, কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড কি বড়। ঠিক আছে, দেখবা এলাকায় এই যে রাজনীতিবিদদের মধ্যে যখন মারামারি লাগে তখন বড় বড় নেতাগুলা ছোটগুলারে বলে এই আমরা পিছে আছি, তোরা যা সামনে। ঠিক আছে, এখানেও সেম ঘটনা ঘটবে। এই যে মাইক্রো আর যে ম্যাক্রো, এই ম্যাক্রো মানে কি বড়, এই বড়গুলা ছোটগুলারে বলবে এই তোরা লোহিত রক্তকণিকায় চলে যা, আমরা এখানে আছি। তার মানে ঘটনা কি ঘটলো, এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লিভার কোষেই থেকে যাচ্ছে, আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, আরবিসিতে বা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে পাঠিয়ে দিল। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ঘটনাটাকে আমরা বলতেছি এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এই টোটাল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনিটা সম্পন্ন হতে সময় লাগে 7 থেকে 10 দিন। কি বলতো, 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন। একটু একটা মিনিট। হ্যাঁ ওরা গেছে গেছে ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর কি এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা টোটাল সম্পন্ন হতে সময় লাগে কয়দিন, 7 থেকে 10 দিন। তাহলে বলো তো সহজ হয়েছে কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে সবাই একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। দ্রুত দ্রুত জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। এরকম ছবি দিয়ে পড়বা, দেখবে ইজি হয়ে গেছে, মুখস্থ করার কোনো জিনিস না এটা। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা।
ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, কারো কি বুঝতে সমস্যা আছে? এরপর আসো, ওই যে তাহলে আমরা কি পেলাম, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, সেটাকে সংক্ষেপে মেরোজয়েড লেখা হয়েছে। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড সেটা কোথায় প্রবেশ করলো? আরবিসিতে আক্রমণ করলো, ঠিক আছে। একটু দাও, ওকে। তাহলে দেখো এই মেরোজয়েডটা আরবিসিকে আক্রমণ করলো, আক্রমণ করার পর তার নাম হয়ে গেল কি, ট্রোফোজয়েড। খেয়াল করো পরের ধাপে এসে এই যে ট্রোফোজয়েডটা আছে, এর ভিতরের যে কোষ গহ্বরটা আছে এটা কি বড় হয়ে গেল, কোষ গহ্বরটা বড় হয়ে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা এক পাশে চলে গেল। এটাকে দেখতে আংটির মতো দেখাচ্ছে, কোষ গহ্বরটা বড় হয়ে নিউক্লিয়াসটা এক পাশে চলে গেল, ঠিক আছে। যে এটাকে দেখতে কেমন দেখাচ্ছে, আংটির মতো দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে সিগনেট রিং, ঠিক আছে। এটাকে দেখাচ্ছে বলা হচ্ছে কি বলতো, সিগনেট রিং, সিগনেট রিং, ঠিক আছে। আমরা এটার নাম দিচ্ছি কি, সিগনেট রিং। পরের ধাপে এসে দেখো কি হচ্ছে, এই সিগনেট রিংটা অ্যামিবার মতো আকৃতি ধারণ করতেছে, অ্যামিবার মতো আকৃতি ধারণ করতেছে, নাম হয়ে যাচ্ছে কি, অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই ধাপে একটা কণা দেখা যাচ্ছে, নাম হচ্ছে সাফনার্স কণা। সাফনার্স কণার উপস্থিতি দেখে ম্যালেরিয়া শনাক্তকরণ করা হয়। সাফনার্স কণার উপস্থিতি দেখে কি শনাক্তকরণ করা হয় বলতো, ম্যালেরিয়া শনাক্তকরণ করা হয়। তারপরের ধাপে এসে দেখো অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। বহু নিউক্লিয়াস মানে কি, সাইজন। আর এখানে একটা বর্জ্য পদার্থ দেখা যাচ্ছে, নাম হচ্ছে কি, হিমোজয়েন, তাই না? হিমোজয়েন, হিমোজয়েনটা কি, এক ধরনের বর্জ্য পদার্থ। পরের ধাপে এসে দেখো এটা ফুলের পাপড়ির মতো আকৃতি ধারণ করছে, নাম কি, রোজেট। শুরু থেকে আসো, যে আরবিসি কি যখন আক্রমণ করলো, নাম হলো কি, মেরোজয়েড। মেরোজয়েড, তারপর কি, ট্রোফোজয়েড। ট্রোফোজয়েডের কোষ গহ্বরটা কি বড় হয়ে গেল, নিউক্লিয়াসটা এক পাশে চলে গেল, তখন তার নাম হয়ে গেল কি, সিগনেট রিং। পরের ধাপে এসে সেটা অ্যামিবার মতো আকৃতি ধারণ করলো, সেখানে এক ধরনের কণা দেখা গেল, নাম কি, সাফনার্স কণা। পরের ধাপে এসে বহু নিউক্লিয়াস দেখা গেল, নাম কি, সাইজন। বহু নিউক্লিয়াস মানে কি, সাইজন। আর সেখানে একটা বর্জ্য পদার্থ তৈরি হলো, নাম কি, হিমোজয়েন। পরের ধাপে গিয়ে এটা ফুলের পাপড়ির মতো তৈরি হলো, নাম হচ্ছে কি, রোজেট। নাম হলো কি, রোজেট। এই যে রোজেট গুলা ছিল, এটার ভিতরের যে নিউক্লিয়াস গুলো সে আবরণ নিল, আবরণ নিয়ে নাম হয়ে গেল কি, মেরোজয়েড। এই মেরোজয়েড গুলো আরবিসি কে ভেঙে রক্ত স্রোতে চলে গেল। তার মানে এই মেরোজয়েড গুলো আরবিসি কে ভেঙে কোথায় চলে গেছে, রক্ত স্রোতে চলে গেছে। এখন যখন রক্ত স্রোতে চলে গেছে, রক্ত স্রোতে যখন চলে গেল, তখন হচ্ছে তোমার ডাব্লিউবিসি, অর্থাৎ আমাদের শরীরের যে প্রতিরক্ষাকারী যে একক, ডাব্লিউবিসি তো এরা চিনতেছে না। ডাব্লিউবিসি আইসা এরা হচ্ছে কি করবে বলতো, আক্রমণ করবে। আক্রমণ যখন করবে, ডাব্লিউবিসি এই মেরোজয়েডকে মারতে পারবে না। ডাব্লিউবিসি আক্রমণ করে মেরোজয়েডকে মারতে পারবে না। তখন ডাব্লিউবিসি একটা কেমিক্যাল নিঃসরণ করে দিবে, নাম হচ্ছে পাইরোজেন। নাম হলো কি, পাইরোজেন। এই পাইরোজেনটা যখন নিঃসরণ হবে, তখন হচ্ছে কি, জ্বর আসবে। তখন হচ্ছে কি, জ্বর আসবে। এই যে এতক্ষণ যে ঘটনাটা ঘটলো, যে সময়টা লাগলো, এটাকেই বলা হয় সুপ্ত অবস্থা কাল। অর্থাৎ এই সম্পূর্ণ ঘটনাটা ঘটতে আমরা যদি দেখি, এখানে তো প্লাজমোডিয়াম ভাইভেক্স বলছে, তার মানে 12 থেকে কয়দিন লাগবে, 20 দিন লাগবে। 12 থেকে কয়দিন লাগবে, 20 দিন। এটাকেই বলা হয় সুপ্ত অবস্থা কাল। অর্থাৎ ওই মশা কামড় দিল, মশা কামড় দেওয়া থেকে শুরু করে যে জ্বর আসলো, এই টোটাল সময়টা হচ্ছে সুপ্ত অবস্থা। টোটাল সময়টা কি, সুপ্ত অবস্থা। তাহলে জ্বর কিভাবে আসতেছে, এই মেরোজয়েড গুলো রক্তস্রোতে চলে গেলে ডাব্লিউবিসি এটাকে কি করতেছে, মারতে আসতেছে। মারতে আসার পর হচ্ছে ডাব্লিউবিসি এটাকে মারতে পারতেছে না, তখন সে একটা কেমিক্যাল নিঃসরণ করে দিচ্ছে, নাম হচ্ছে কি, পাইরোজেন। এই পাইরোজেন নিঃসরণ হলেই কি আসতেছে বলতো, জ্বর আসতেছে।
এটাকে কি আসতেছে বলতো, জ্বর আসতেছে। তারপরে আসো যে এটা গেল, তাহলে আমাদের দেখো এই যে এইগুলো শেষ, এইগুলো শেষ, এইগুলো শেষ, বুঝছো, এইগুলো শেষ। এবার আসো মশকির দেহে আমরা যৌন জনন নিয়ে কথাবার্তা বলবো। মশকির দেহে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো বলতো, যৌন জনন নিয়ে আমরা কথাবার্তা বলবো। খেয়াল করো দুইটা পার্ট, গ্যামিটোগনি, স্পোরোগনি। গ্যামিট মানে কি, শুক্রাণু, ডিম্বাণু। গ্যামিট মানে শুক্রাণু, ডিম্বাণু, অর্থাৎ গ্যামিটোগনি মানে কি, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করতে হবে। আর স্পোরোগনি মানে কি, স্পোর তৈরি করবে। ঠিক আছে, গ্যামিটোগনিটা ক্রোপের ভেতরে, স্পোরোগনি কি, ক্রোপের বহিস্থ প্রাচীরে। এবার আসো গ্যামিটোগনি, তো এটা কয়টা ধাপ, চারটা। গ্যামিট সৃষ্টি, নিষেক, জাইগোট, আর হচ্ছে কি ওকিনেট। জাইগোট আর হচ্ছে কি বলতো, ওকিনেট। এবার খেয়াল করো ম্যালেরিয়ার যৌন জননকে বেসিক্যালি গ্যামিটোগনি বলা হয়। এবার খেয়াল করো যে স্পারমাটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে শুক্রাণু তৈরি হয় এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। স্পারমাটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে শুক্রাণু তৈরি হয় এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। মনে করো এটা একটা শুক্রাণু তৈরি হলো, আর এই যে এরকম একটা ডিম্বাণু তৈরি করা হবে। ডিম্বাণুর এইখানে হচ্ছে নিউক্লিয়াসটা থাকবে, এইটা এরকম ত্রিকোণাকার একটু উঁচা হবে। ঠিক আছে, ত্রিকোণাকার একটু উঁচা হলো, এই অঞ্চলটাকে বলা হয় নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু। নিষেক শঙ্কু বা হচ্ছে কি অভ্যর্থনা শঙ্কু, অর্থাৎ এটা একটা শুক্রাণু তৈরি হলো, এটা একটা ডিম্বাণু। ডিম্বাণুর একটা পাশ, ত্রিকোণাকার পাশ একটু উঁচা হবে, এটাকে নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু, এখানে নিউক্লিয়াস অবস্থান করবে। এই শুক্রাণুটা যায়া এই নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কুতে গিয়ে নিষেক ঘটাবে, মানে কি মিলন ঘটাবে। মিলন ঘটানোকে নিষেক বলা হয়। নিষেকের মাধ্যমে কি তৈরি হলো বলতো, জাইগোট তৈরি হলো। নিষেকের মাধ্যমে কি তৈরি হলো বলতো, জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা যখন সচল হবে, ঠিক আছে, যে জাইগোটটা যখন সচল হবে তখন আমরা সেটাকে বলবো উওকিনেট। অর্থাৎ জাইগোটের সচল অবস্থাটাকে আমরা কি বলবো, উওকিনেট বলবো। জাইগোটের সচল অবস্থাটাকে আমরা কি বলবো বলতো, উওকিনেট বলবো। এই উওকিনেটটা যখন আবরণী নিবে তখন আমরা সেটাকে বলবো উওসিস্ট। উওকিনেটটা যখন আবরণী নিবে 10 থেকে 12 দিন পর সেটাকে বলবো উওসিস্ট। এদের সংখ্যা 50 থেকে 500টি। 50 থেকে কি বলতো 500টি। এবার দেখো এই উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হবে। উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হয়ে এটা হচ্ছে কোথায় চলে যাবে, মশকির যে হচ্ছে রক্ত আছে হিমোসিলে চলে যাবে। কোথায় গেল বলতো, হিমোসিলে হচ্ছে চলে যাবে। হিমোসিলে চলে যাওয়ার পর হচ্ছে একটা ওসিস্টের ভিতরে, ক্যান ইউ ইমাজিন, দেখো ওসিস্টের সংখ্যা কত, 50 থেকে 500। প্রত্যেকটা ওসিস্টে 10,000 স্পোরোজয়েট থাকে, 10,000 স্পোরোজয়েট থাকে। আর মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট অবস্থান করে। দেখো মানে মশকি যখন তোমাকে কামড় দিচ্ছে তার লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট আছে। কামড় দিলে একটা হয়তো বা দুইটা হয়তো আমাদের শরীরে প্রবেশ করে। তাহলে দেখো আমাদের এইটা গেল, এটা যাওয়ার পর কি গ্যামেটোগনি। বেসিক্যালি ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রকে মানে যৌন জননকে গ্যামেটোগনি বলা হয়। তো প্রথম কি গ্যামেট সৃষ্টি, তো যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যে শুক্রাণু তৈরি হয় এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। তো ডিম্বাণুটা তৈরি হলে একটা কোণা একটু উঁচু থাকবে, এটাকে অভ্যর্থনা শঙ্কু বা নিষেক শঙ্কু বলা হবে। এখানে হচ্ছে শুক্রাণুটা গিয়ে নিষেক ঘটাবে। যখন নিষেকটা ঘটলো আমরা কি পেলাম, জাইগোট। জাইগোটটা যখন সচল হলো সেটার নাম কি, উওকিনেট। উওকিনেটটা যখন 10-12 দিন পর আবরণী নিয়ে নিল তখন তার নাম কি, উওসিস্ট। উওসিস্টের সংখ্যা কত, 50 থেকে কত বলতো 500। 50 থেকে কত 500। প্রত্যেকটা উওসিস্টে স্পোরোজয়েট থাকে কত, 10,000। এই উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হবে। এই স্পোরোজয়েট গুলো হচ্ছে মশকির হিমোসিলে চলে গেল। হিমোসিল থেকে চলে যাওয়ার পর একটা মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট অবস্থান করতে পারে। ঠিক আছে, 3,26,000 স্পোরোজয়েট অবস্থান করতে পারে। তাহলে এই হচ্ছে মশকির জীবন চক্র। সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে ক্লিয়ার কিনা। আশা করি তোমাদের জন্য হচ্ছে সহজ হয়ে গেছে। সবাই ক্লিয়ার কিনা?
ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। আশা করি তোমাদের কাছে সহজ হয়ে গেছে আসলে কোনটা আসলে কি, বুঝতে পারছো? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই যে প্রতিষেধক টিকা, এটা আবিষ্কার করছে জিএসকে, গ্লাস্কো স্মিথ ক্লাইন নামক একটা কোম্পানি, আর হচ্ছে প্যাথ ম্যালেরিয়া নামক একটা কোম্পানি। প্যাথ ম্যালেরিয়া নামক এটা কোম্পানি। আর তোমার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ম্যালেরিয়ার লার্ভা বা পিউপা ধ্বংস করা যায়, সেটা হচ্ছে দুইটা জিনিস দ্বারা, দুইটা কীটনাশক আর একটা হচ্ছে হরমোন দ্বারা। একটা কীটনাশকের নাম হচ্ছে BHC, আর একটা হচ্ছে ডায়েলড্রিন। এই দুইটা কীটনাশক দিলে হচ্ছে এরা কি হয়, ধ্বংস হয়ে যায়। আর একটা হরমোন আছে, নাম হচ্ছে জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন দিলে লার্ভা আর বিকশিত হতে পারে না। অর্থাৎ এই দুই ভাবে হচ্ছে কি ম্যালেরিয়াকে ধ্বংস করা যায়। যে কি কিভাবে দেখতেছি, তাহলে আমরা BHC বা হচ্ছে কি ডায়েলড্রিন, আর একটা হচ্ছে কি জুভেনাইল হরমোন। যারা এই যে তোমার পরের টুকু বোঝো নাই, এই ক্লাসটা তো রেকর্ড থাকবে, আবার দেখে নিবা, তাহলে সহজ লাগবে। ঠিক আছে, তাহলে সহজ লাগবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই বিদায়, নাকি কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু আছে?